সকল দর্শক বন্ধুকে জানাই আমার অন্তরস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমি যে পালাটা পরব সেটা হলো, গতকাল এই পালা থেকে আগের একটা ভিডিও আমি করেছি, আজকে তার দ্বিতীয় পার্ট পরব। পালাটা বিশাল বড়, রামের বিয়ে, তো ওই জন্যে আগের পার্টটা আমি গতকাল পড়েছি, আজকে এটা পড়ছি। শ্রীরাম কর্তৃক হরধনু ভঙ্গ ও শ্রীরাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের বিবাহ ও পরশুরামের স্বর শ্রীরামের প্রাপ্ত হন বিবরণ। এই পালাটার প্রথম পার্টটা পড়েছি, আজকে দ্বিতীয় পার্টটা পড়ছি। কালকে আমি অযোধ্যা থেকে দশরথ রাজা এসে জনক রাজার রাজ্যে পৌঁছেছেন, আর জনক রাজা নিতে আসবেন, এই পর্যন্ত গতকাল পড়েছি। এই জায়গা থেকে দুধ গিয়া বাতা দিল জনক রাজা রে, অনুব্রজে লহ রাজা অজের কুমারে। দুধ গিয়ে বার্তা দিলেন যে জনক রাজা অজের নন্দন মানে দশরথ রাজাকে গিয়ে অনুব্রজে নিয়ে এসো। রথ হইতে নাবিলেন অযোধ্যার পতি, করিলেন জনক আদরে বহু স্তুতি। আদরে বহু স্তুতি করলেন। অযোধ্যার জনক যখন রথ থেকে নামল, এবার জনক রাজা বলছেন দশরথ রাজাকে, জনক বলেন রাজা যদি করো দয়া, তব চারি পুত্রে দেই চারিটি তনয়া। তুমি যদি দয়া করো তোমার চার পুত্রকে আমরা চারটে মেয়ে দিচ্ছি। দশরথ রাজা বলছেন, দশরথ বলিলেন শুনো হে জনক, সম্বন্ধ হইল স্থির তবে কি বাধক। দশরথ রাজা এবার বললেন, শোনো জনক, সম্বন্ধ যখন হয়েই গিয়েছে তখন আর বাধা কিসে। উভয় হইল মিষ্টা চার সম্ভাষণ, বিদায় হইয়া রাজা করেন গমন। যেই ঘরে বসিয়া আছেন রঘুবীর, সেই ঘরে চলিলেন দশরথ ধীর। দশরথ রাজা ভাবছেন, কবে থেকে আমি আমার রামকে দেখি না। হ্যাঁ, দশরথ রাজা আর কোথাও বসে, সে একদম যেখানে রঘুবীর বসে আছেন, রাম বসে আছেন, সেখানেই গেলেন। পিতার আদেশ পেয়ে হইয়া বাহির, বন্ধিলেন পিতৃপদ প্রেমী রঘুবীর। বাবা এসেছে শুনে রঘুবীর তখন বাইরে বেরিয়ে বাবাকে প্রণাম। লক্ষ্মণ বন্ধিল গিয়া পিতারও চরণ, রামেরও চরণ বন্ধে ভরত শত্রুঘ্ন। রাম যখন বেরিয়ে রাজাকে প্রণাম করলেন, দশরথ রাজাকে, পিতাকে, তখন লক্ষ্মণ এসেও পিতাকে প্রণাম করলেন। আর রামের চরণ গিয়ে প্রণাম করলো ভরত আর শত্রুঘ্ন। লক্ষ্মণও বন্ধিল গিয়া ভরতে তখন, শত্রুঘ্ন আসিয়া বন্ধেন সোদর লক্ষণ। এবার লক্ষ্মণ গিয়ে প্রণাম করলেন ভরতকে, আর শত্রুঘ্ন গিয়ে প্রণাম করলো লক্ষ্মণকে। চারি ভ্রাতা পরস্পরে করে আলিঙ্গন, সুখে পুলকিত অঙ্গ অজের নন্দন। ঘাটেতে উতরে কেহ উতরে বা মাঠে, কেহ পাক করি খায় সরোবর তটে। গেলেন বশিষ্ঠ মুনি জনকের ঘরে, সভা করি বসিয়াছে জনক নিপবরে। বশিষ্ঠ দেখিয়া রাজা করে অভ্যর্থন, পাত্র অগ্র দিল আরো বসিতে আসন। কহিতে লাগিল রাজা জনক তখন, সীতার বিবাহ লগ্ন কর শুভক্ষণ। এখন যখন দশরথ রাজা চলে এসেছেন,
এবার সীতার বিয়ে শুভকর দেখছে। বশিষ্ঠ সবার মধ্যে জ্যোতিষ মেলিল, পুনর্বসু কর্কটেতে কন্যা লগ্ন হইল। তাহাতে বিবাহ বিধি হইলে ঘটন, স্ত্রী পুরুষের বিচ্ছেদ না হয় কদাচন। সেই লগ্ন করিল যে যত বন্ধুজন, স্বর্গে থাকি যুক্তি করে যত দেবগণ। পূর্ণ বসু কর্কটেতে কন্যা লগ্নে যদি বিয়ে হয়, সেই বিয়ে কখনো ছাড়াছাড়ি হয় না। তো সেই লগ্ন যখন দেখেছে, এবার দেবতারা স্বর্গে বসে চিন্তা করছেন, স্ত্রী পুরুষেরও বিচ্ছেদ না হয় কালান্তরে, কেমনে মরিবে তবে লঙ্কার ঈশ্বরে। এ তো কালান্তরেও তাহলে ওদের বিচ্ছেদ হবে না সীতা আর রামের, তাহলে কি করে রাবণ রাজা মারা যাবে? এবার দেবগণ স্বর্গ থেকে চিন্তা করছেন, করহ মন্ত্রণা এই বলি সারদার, লগ্ন ভ্রষ্ট করো গিয়া শ্রীরাম সীতার। লগ্ন ভ্রষ্ট করে দাও রাম সীতাকে, যাতে সেই লগ্নে তাদের বিয়ে না হয়। নর্তক হইয়া তবে যাও সংশোধর, নিত্য কর গিয়া তুমি জনকের ঘর। তুমি নর্তক হয়ে চলে যাও তার ঘরে গিয়ে, বিয়েতে তো চারধারে সবাই নাচ গান বাজনা কত কিছু হচ্ছে, তুমিও সেখানে গিয়ে নাচ করো। নাচ করতে করতে সবাই তোমার নাচে মগ্ন হয়ে যাবে, আর লগ্ন তখন পার হয়ে যাবে। এই চিন্তা করে ওনাকে পাঠিয়ে দিল। তব নিত্য দেখিলে ভুলিবে সর্বজন, অতীত হইবে তবে কর্কট লগন। শুভ লগ্ন করিয়া বৈশিষ্ট্য মহামুনি বর, বার্তা লয়ে দিলেন যে ভূপতি গোচর। আনন্দিত হইলেন অজের নন্দন, আয়োজন করিলেন সর্ব আভরণ। ভারে ভারে দধি যুক্ত ভারে ভারে কলা, ভারে ভারে ক্ষীর ঘিত শর্করা উজালা। সন্দেশের ভার লয়ে গেল ভারীগণ, অধিবাস করিবারে চলেন ব্রাহ্মণ। এদিকে নানা রকম মিষ্টি দই ছানা সন্দেশ সব আনা নেওয়া হচ্ছে, আর এই সময় অধিবাসের জন্য ব্রাহ্মণ গেলেন। সভাকারে বসেছেন জনক ভূপতি, সেইখানে গেলেন বৈশিষ্ট্য মহামতি। দ্রব্যেরও যতেক ভার এরিলে কো গিয়া, বসেন বৈশিষ্ট্য কুশ আসন পাতিয়া। কুশাসন পেতে বৈশিষ্ট্য মুনি বসলেন। ঘট স্থাপন করে যেমন বিধান, উপরেতে আম্র শাখা নিচে দুর্বাধান। এই জন্যে কিন্তু আমরা কিন্তু ঘট পাতি যখন, আমরা উপরে আমের পল্লব দিয়ে আর নিচে কিন্তু দুর্বাধান দিই, দেখেছ? বেদধ্বনি করিতে লাগিলেন ব্রাহ্মণ, সীতারে আনিল দিয়া নানা আভরণ। বসিলেন সীতা দেবী সুবর্ণের পাটে, বেদমন্ত দিল গন্ত সীতার ললাটে। চারিজনে অধিবাস করিল তখন, বস্ত্র পরাইল আরো নানা আভরণ। জলধারা দিয়া কন্যা লইলে কো ঘরে, জনক ভূপতি সর্ব দ্রব্য ব্যয় করে।
অধিবাসে দেব লইয়া চলিল ব্রাহ্মণে, শ্রীরামের অধিবাস করে সর্বজনে। ওখানে শ্রীরামেরও অধিবাস হচ্ছে, ওদের 4 ভাইয়ের, ওইদিকে বোনদেরও অধিবাস হচ্ছে 4 বোনের। বৈশিষ্ট্য কহিন দশরথের সম্বোধিয়া, চারিতনয়ের কর অধিবাস ক্রিয়া। রাজা বলে শুনো বৈশিষ্ট্য তপোধন, অযোগ্য পবিত এই 4টি নন্দন। ক্ষৌর কর্ম করিলেন 4টি নন্দনে, আর অযোগ্য পবিত হইল 4 জনে। রামচন্দ্র বসিলেন বাপের নিকটে, চন্দন দিলেন 4 পুত্রের ললাটে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি এই জায়গাগুলো আর পড়ে বলে বোঝাচ্ছি না, কারণ কি বলতো, ভিডিওটা অনেক বড় আর তাতে না আরো অনেক বড় হয়ে যাবে। ওই জন্য কিছুটা জায়গা আমি না বুঝিয়ে পার করে যাচ্ছি, যে জায়গাটা একেবারেই নয় সেই জায়গাটা বোঝাবো। 4 জন অধিবাস করিল রাজন, বসন পরাইয়ে দিল নানা আভরণ। নান্দিমুখ করিলেন যেমন বিধান, নান্দিমুখ উপলক্ষে করিলেন দান। নান্দিমুখ সেই আমরা খই দই খাই না সূর্য ওঠার আগে অন্ধকারে, সেই নান্দিমুখ করালো, সেই উপলক্ষেও নানা দান করলেন। কৌশল্যা ব্রাহ্মণিয়ার যত দাসী লইয়া, আনন্দে করেন সবে রামকে দেখিয়া। হরিদা মাখায় 4 বরে কৌতূহলে, অঙ্গেতে পিটালি দিল সখীরা সকলে। তোলা জলে স্নান করাইল 4 বরে, মঙ্গল সুতা বাঁধি দিল তাহাদেরও করে। মঙ্গল করিয়া বসি লেনু 4 জন, দেখিয়া সকলে ভাবে এ 4 মদন। বাঁধিল অপূর্ব পাগ মস্তক মণ্ডলে, মনোহর মুক্তাহার শোভে বক্ষস্থলে। অঙ্গুলে অঙ্গুলি দিল করে অঙ্গুদ বলয়, কর্ণেতে কুণ্ডল দিল শোভে অতিশয়। দিব্য বস্ত্র পরিধান ভাই 4 জন, অপর অঙ্গেতে দিল নানা আভরণ। ক্ষত্রিয় বিবাহ করে চতুর্দল পরে, সাজাইতে চতুর্দল কহেনি পোবরে। চতুর্দলের উপরে বসে ক্ষত্রিয় বিয়ে করে। যেমন ধরো আমাদের তা চতুর্দল হয় না, তা আমাদের পিঁড়িতে নিয়ে বিয়ে করানো হয়, বুঝতে পারলে। চতুর্দল সাজাইল অতিশয় রূপস, উপরে তুলিয়া দিল স্বর্ণেরও কলস। মানে কত বড় চতুর্দলা সাজিয়েছে, উপরে সোনার কলসি দিয়েছে। চারিদিকে দিল নানা সুবর্ণেরও ঝাড়া, ঝলমল করে গজ মুক্তারও ঝাড়া। গঙ্গা জলি চামর দিলেন উঠাই উঠাই, চতুর্দল সজাইল হেন আরো নাই। আপনার সুসাজ করেন দশরথ, পরিধান পরিচ্ছদ যত মনোমত। রথ উপরে চড়ি লেন হাতে ধনুর্ধর, শুভ যাত্রা করিলেন সানন্দ অন্তর। ভাটেরায় 12 পরে নাচে নটগণ, বাজনারও বাজায় কত
না যায় গণন। মানে এখানে দেখো বলেছে চতুর্দোলা সাজিয়েছে, তাতে সোনার কলসি আর ঝরা দিয়েছে সব মণিমুক্ত দিয়ে, যেটা আমরা এখন পুঁতি তুতি নানা রকম চকমকি জিনিসগুলো দিয়ে দিই, তো সেটা সব মণিমুক্ত ছিল। আর রাজাও সেজে নিলেন, দশরথ রাজা, আর 4 পুত্রর সাজগোজ হয়ে গিয়েছে। এবার কত রকম যে বাজনা বাজছে, কত কিছু, মানে বিয়ের উৎসবের যত রাজার শখ হয়েছে জনক রাজা সেইভাবে করে সব ব্যবস্থা করেছেন। দামামা দগর বাজে 42 বাজনা, চতুর্দোলে আরোহণ করে 4 জনা, ঢাক ঢোল বাজাইছে ডম্প কোটি কোটি, চারিদিকে উঠিল বিনার চট চটি, কত ঠাই বাজাইছে জোড়া জোড়া সানি, কাশিবাসি যত বাজে নিয়মও না জানি। মানে এত কিছু বাজছে, সেই সব নিয়মও জানা নেই। ঢাকি পাইক যায় যে যাইয়ে খাড়ার চিকিমিকি, কত শত অশ্বারোহী কত বাধানুকি। কারণ রাজাদের ব্যাপার তো, সব সময় তারা অস্ত্র শস্ত্র নিয়ে একদম রেডি থাকছে, বলা যায় না কোন রাজা ওই টাইমে এসে আক্রমণ করবে, তাই ধানুকিরাও রয়েছে। চন্দনিত করিছেন জনক সভায়, হেন কালে দশরথ গেলেন তথায়। যখন চন্দ্র নাচ করছে সেই লগ্নভ্রষ্ট করাবার জন্যে জনক রাজাও এরকম টাইমে ওখানে গেলেন। তারে অনুবজিয়া সে লয়েন জনক, দ্বারে ঠেলা ঠেলি করে উভয় কটক। মানে এত লোক হয়ে গেছে, একদম দরজার মধ্যে যেন 2 দিকের জনক রাজা দশরথ রাজার কটক মানে সৈন্যরা ধাক্কাধাক্কি লেগে গেছে। প্রথমেতে উভয়ে হইল ঠোলাঠুলি হইতে হইল গালাগালি, চন্দ্রনিত্য দেখিতে ভুলিল সর্বজন, তাহে মগ্ন কোথা লগ্ন কে করে গণন। আগে আইলেন রাম পছাদে লক্ষণ, সদানন্দ বলে কন্যা কর সমর্পণ, ভালো মন্দ কেউ কারো না শুনে বচন। সদানন্দ যে জনক রাজার ব্রাহ্মণ বলছে আরে কন্যা সমর্পণ করো, কিন্তু কে কার কথা শোনে, নাচে, এত লোকে ধাক্কাধাক্কি, এত বাজনা, এত আনন্দ, সব কিছুর মাঝে সবাই গুলিয়ে ফেলেছে। ভালো মন্দ কেহ কারো না শুনে বচন, অতীত হইল লগ্ন সবে বিস্মরণ। মানে লগ্নটা কোথায় দিয়ে চলে গেল সবাই যেন বিস্মিত হয়ে গেল। লয়ে গেল সবাকারে বিবাহের স্থলে, 4 ভাইও বসে ছায়া মণ্ডপের তলে। আমাদের ছায়া মণ্ডপ হয় না, একদম হুবহু আমরা রামায়ণকে ফলো করে আমাদের নিয়মগুলো চলে। এই যা যা নিয়ম দেখছো সব কিন্তু আমাদের বিয়ের নিয়মগুলো দেখো পুরো রামায়ণের বিয়ের নিয়ম আমাদের বাঙালিদের। বা ছায়ামণ্ডল তলে নিয়ে গেল, প্রণামও করেন সবে সকল ব্রাহ্মণে, বরণ করিল রামে বসন চন্দনে, নারীগণ করিলে কো বরণ বিধান, পায়ে দধি দিলেন মাথায় দুর্বাধান। বরণ করিয়া গেল যত সখীগণ, 2 পুরোহিত করে কথোপকথন। সদানন্দ বলিল বশিষ্ঠ মহাশয়, সূর্য বংশ কি প্রকার
দেহ পরিচয়। বশিষ্ঠ বলেন মুনি হবে বোঝা বুঝি, কহ দেখি তুমি চন্দ্র বংশের কুলজি। এবার দুই ব্রাহ্মণের আনন্দ আর বৈশিষ্ট্য মুনি, এবার দেখো দুই বংশের কুলজি ঘাটছে। শতানন্দ মুনি বলে সবারও ভিতর, শোনো চন্দ্র বংশেরও বিস্তার মুনিবর। দেখো বন্ধুরা, এই যে এই পালাটা পড়ছি, এখানে দুই বংশের কিন্তু বংশধরদের নাম তোমরা জানতে পেরে যাবে, চন্দ্র বংশের, সূর্য বংশের। এখন বলছেন শতানন্দ চন্দ্র বংশের। একটু মন দিয়ে তোমরা এই জায়গাটা শোনো, কার পরে কার জন্ম সব বিস্তারিত জানতে পেরে যাবে। দেবাসুর মন্থন করিল সিন্ধু নীর, তাহে লক্ষ্মী জগৎ মাতা হইল বাহির। সাগর মন্থনে জন্মিল শাসধর, মানে সাগর মন্থনের সময় এই যে চন্দ্রের জন্ম হলো, চন্দ্র নাম হইল তাহার মনোহর। চন্দ্রের পুত্র হলো বুধ, তাই বলছে হইল চন্দ্রের পুত্র বুধমতিমান। পুরু রবা নামে তার হইল সন্তান, পুরু কৃষ্ণ নামে হইল তাহারও কুমার। শতাবত্ত নামে পুত্র বিদিত সংসার, অজ্জাবতা নামে হইল তাহারও তনয়। সেপদী নামেতে তারও পুত্র মহাশয়। বার নামে পুত্র হইল জানে সর্বজন, রেত নামে তার পুত্র অতি বিচক্ষণ। ধ্রুব নামে তার পুত্র বিদিত ভূতলে, স্বর্গ নামে পুত্র তার সর্বলোকে বলে। পুত্র স্বর্গ রাজার সে সর্বনাম ধর, হয় নামেতে তার পুত্র মনোহর। হই হয় নন্দন অর্জুন নাম ধরে, নিমি নামে তার পুত্র তুলনা অমরে। নিমির কীর্তিতে ব্যাপ্ত সকল সংসার, মিথি নামে তার হইল যে কুমার। এই মিথি নামে উনি এই রাজ্য বসিয়েছিলেন। সকলে মিলিয়া তার বথিল শরীর, তাহাতে জন্মিল পুত্র মিথি নামে বীর। সেই বসাইল এই মিথিলা নগর, জনক কুশধ্বজ হইল তাহারও কঙ্গর। বশিষ্ঠ বলেন শুনি লাম বিবরণ, আমি কথা কহি তবে তাহে দেহ মন। শুনলাম আমি চন্দ্র বংশের বিবরণ, এবার তাহলে আমিও বলছি সূর্য বংশের বিবরণ। দেখবে বিয়ের সময়তে দুইবারই ব্রাহ্মণ আসে, আর দুইবারে ব্রাহ্মণে কিন্তু এই কথোপকথন তর্ক কার বংশ বেশি উঁচু, কার দিকের হয়ে আমি এসেছি, এই সুনামগুলো করতে থাকে। ঠিক নিয়মটা যেমন দেখতে পাচ্ছ সেম নিয়ম কিন্তু আমাদের এইভাবেই বিয়ে হয়। তো এখন আমরা তো পূর্বপুরুষের নামই জানি না, সবাই, কেউ জানি না বলবো না, সবাই জানি না এখন। তো 14 পুরুষের নাম মোটামুটি বলতে হয়, জেনে রাখতে হয়। আমরা খুব জোর হয়তো 4-5 পুরুষের নাম বলতে পারি। বশিষ্ঠ বলেন শুনি লাম বিবরণ, আমি কথা কহি তবে তাহে দেহ মন। তোমার কথা তো আমি শুনলাম বিবরণ, এবার আমার কথাতে তুমি মন দাও। আদি পুরুষের নাম কইল নিরঞ্জন,
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পুত্র তিনজন। বা সূর্যবংশে, চন্দ্রবংশ হলে বা সূর্যবংশে বিবরণ হচ্ছে। 3 পুত্র হইল তনয়া কে জানি, সকলে তাহার নাম রাখিলা কন্দিনী। জরৎকার মুনি পুত্র নারদ বিনা পানি, তাহাকে বিবাহ দিল কন্দিনী ভগিনী। সবে গীত গায় নারদ বাজাই বেনু, তাহাতে জন্মিল কন্যা নাম তারু ভানু। তাহারে বিবাহ দিল জামদগ্ন বরে, এক অংশে নারায়ণ জন্মিল তারু ঘরে। ব্রহ্মারও কাছেতে তারু পড়িলে কবিচ, তাহাতে জন্মিল পুত্র নামেতে মরিচ। মরিচের পুত্র হইল নামেতে কশ্যপ, এই যে কশ্যপ মুনি। তাহারও তনয় সূর্য প্রচণ্ড প্রতাপ। কশ্যপ মুনি আর উদিতি, আমরা গিয়েছিলাম সেখানটাতে, যেখানটায় সূর্যের জন্ম হয়েছিল। দারুণ জায়গা, দেখে এসেছি। তো সে তার পুত্র হলো সূর্য। ওই বংশ হয়েছে চন্দ্র, তাই ওটা চন্দ্রবংশ। এই বংশ হয়েছে সূর্যের জন্ম, তাই এটা বলা হয় সূর্য বংশ। কশ্যপ মুনির পুত্র হলো সূর্য। সূর্যেরও হইল পুত্র মনু নাম তার, মনুর নামেতে হইল ব্যাপিল সংসার। মনুরও হইল পুত্র সুসেন নামেতে, প্রসেন তাহার পুত্র বিদিত জগতে। প্রসেনের পুত্র যুব নাশ নাম ধরে, রাজা হয় যুবন নাশ অযোধ্যা নগরে। দেখো, অযোধ্যা নগর আমাদের আজকের 11,000 বছর আগে রামচন্দ্রের জন্ম। সরি, জন্ম নয়, রামচন্দ্র ছিলেন, হ্যাঁ, তারও 9-10 হাজার বছর আগে জন্ম। তো এইরকম তখনের রাজারা 10,000 বছর করে বাঁচতেন। তো এইরকম ভাবে বংশ পরাপর এসেছে। তাইলে দেখো, গুনতে 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 গোড়ায় গিয়ে গোনা খুব চাপ। তাহলে আজকের কি অযোধ্যা নগর? যুবনাশ রাজায় কহিব কি বা কথা, তাহারও জন্মিল পুত্র নাম যে মানধাতা। মানধাতা, আমরা কথায় কথায় বলি না মানধাতার আমল পেয়েছো, মানে মানধাতা এমন একজন রাজা ছিলেন, কখনো কারো ক্ষতি করতেন না, কেউ কিছু নিয়ে গেলে বলতেন না, যার যত যা দরকার সব মানধাতার নামে পাওয়া যেত। এই জন্যই সবাই বলে ও মানধাতার আমল পেয়েছো, এই জন্যই বলা হয়। মানধাতার পুত্র হইল মুচকুন্দ নাম, গুণধাম ধুন্দুমার তার পুত্রের নাম। তাহারও হইল পুত্র ইলা নাম ধরে, তার পুত্র শতাব্রত অযোধ্যা নগরে। আর্যাবত নামে তার হইল নন্দন, ভরত তাহার পুত্র জানে সর্বজন। এই রামায়ণ যদি কেউ মন দিয়ে পড়ে না আর জানতে পারে না যে অযোধ্যা নগর আমাদের কত হাজার 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 বছর আগে, সে আর বলার নয়। যে অযোধ্যা নিয়ে সমস্যা, সে আর বলার নয়, যে কত হাজার বছর আগের আমাদের সেই অযোধ্যা। অর্যাবত নামে তারু হইল নন্দন, ভরত তাহার পুত্র জানে সর্বজন। এই ভরত থেকে এই ভারত, আমাদের ভারত আজকের ভারত। কেউ বলে 100 বছর আগে নাম হয়েছে, কেউ বলে 100 বছর আগে নাম। না, ইতিহাস জেনে সবাই ভক্তি বসে যায়, মাথাটা গরম হয়ে যায়। ভরত রাজা আর
কি কব আখ্যান, যার নামে পৃথিবীতে ভারত পুরাণ। তার পুত্র হইল ইক্ষাকু নরপতি, বশিষ্ঠ পুরবাজার সুমন্ত সারথি। তাহারও ভূধর নামে হইল নন্দন, খান্ড নামে তার পুত্র অযোধ্যা ভুবন। হইল খান্ডেরও বেটা দণ্ড নাম ধরে, সে প্রজার কামিনীকে বলাৎকার করে। এত খারাপ হয়েছিল এই বংশেরই একজন, সেই জন্যে তাকে কিন্তু ভস্ম করে দেওয়া হয়েছে, মানে অভিশাপে তাকে ভস্ম পুরো ছাই করে দেওয়া হয়েছে তাকে, তার এই স্বভাবের কারণে। তার পুত্র হইল হারিত নাম ধরে। মানে এই কাহিনীটা পড়ে এসেছি, আগে আপনারা দেখে নেবেন। সে মুনি কন্যার সাথে খারাপ ব্যবহার করার জন্যে সেখান থেকেই এই হাড়ির থেকে যায়, আর ওনাকে মুনি কন্যা ছিল, আর সেই মুনি অভিশাপ দিয়ে তাকে পুরো ভস্ম, বংশ পুরো ভস্ম হয়ে যায়। হ্যাঁ, এবার তাহলে কি হবে, এই বংশে তো রামচন্দ্রের জন্ম হবে, তাহলে বংশ ওখানে শেষ হয়ে যাচ্ছে না। কিন্তু না, যেহেতু ওই মুনিকন্যার সাথে ও খারাপ আচরণ করেছিল, তো সেখান থেকেই যে পেটে বাচ্চা থেকে গেল, সেই বাচ্চার নাম হলো হাড়ি। তার পুত্র হইল হাড়ির নাম ধরে, হরি বীজ তার পুত্র বিদিত সংসারে। এই যাদের নাম বলছে এরা সব এই অযোধ্যায় রাজত্ব করেছে 10,000 বছর করে অযোধ্যায়। হরি বীজ রাজ করে পরম আনন্দ, তাহারও হইল পুত্র নাম হরিশ্চন্দ্র। হরিশ্চন্দ্র নাম কে না জানে, কে না শুনেছে? এই হরিশ্চন্দ্র রাজা শৈবা রুহিদাস নিজেকে বিক্রি করে এই বিশ্বামিত্র মুনি ঋণ শুধিয়েছিল। শশাধরা পৃথিবী যখন বিশ্বামিত্রকে দান করেছিলেন, এই পালাটাও পড়ে এসেছি, আগে আছে, দান করেছিলেন, তার এবার দক্ষিণা চেয়েছিল। তো দক্ষিণা যখন ভান্ডার থেকে আনতে যাচ্ছে তখন বলে, না ওগুলো তো তুমি আমায় দান করে দিয়েছো, ওগুলো তো তোমার নয়। তাই তখন নিজেদের বিক্রি করে সেই দক্ষিণা দিয়েছিলেন। এই হলো সেই হরিশ্চন্দ্র রাজা। ওই জন্যে দেখবে হরিদ্বারে না সরি কাশী বিশ্বনাথ ওখানে গেলে পরে বারাণসীতে হরিশ্চন্দ্র ঘাট আছে। এই হরিশ্চন্দ্র সেই ঘাটে মরা পোড়াতেন, সেই জন্যে হরিশ্চন্দ্র নাম। যার দান লইলেন গাদিব নন্দন, তাহলে এখনো রামচন্দ্রের বিয়েতে গিয়েছে। তাহলে এবার দেখুন কত সাধনার ফলে এত হাজার 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 বছর ধরে এখনো গাদিব নন্দন রয়েছেন বেঁচে, উনি এখনো আছেন, উনি এখনো আছেন। গাদিব নন্দন বিকাইয়া আপনি যে সুধিল কাঞ্চন, হরিশ্চন্দ্র রাজ্য করে পূর্ণ অভিলাষ, তাহারও হইল পুত্র নামে রুহিদাস। সে রুহিদাসের পুত্র নাম মৃত্যুঞ্জয়, ত্রিকুশ তাহার পুত্র যিনি তপময়। তার পুত্র রুক্নাঙ্গদ অযোধ্যার নিবাসী, 12 বছর কাল করে একাদশী। 12 বছর কাল একাদশী উনি করেছেন। পূর্বাপর বড় কন্যা এলো 2 জনে, রোহিণীর সহচন্দ্র যেমন গগনে। কন্যাদান করে রাজা বিবিধ প্রকারে। একবার ওই ঘরে নিতে হয়, ঘরের টাইমে এবার আবার এনে বিয়ে হচ্ছে। কন্যাদান, এবার কন্যাদান হচ্ছে। কন্যাদান করে রাজা বিবিধ প্রকারে, পঞ্চহরি তকি দিয়া পরিহার করে। যত টাকা পয়সা যত কিছুই দিক না কেন, গরিব বলো আর বড়লোক বলো, 5টা হরিতকি দিয়েই কিন্তু কন্যা
দান করতে হবে, তেমন 5টা হরিতকি দিয়েই দান করলেন। বহুদাস দাসী রাজা দিল কন্যা বরে, জলধারা দিয়া কন্যা বড় লইল ঘরে। রাজরানী গিয়া পরে করিল রন্ধন, বর কন্যা 2 জনে করিল ভোজন। সাজায় বাসর ঘর যত সখীগণ, রাম সীতা তাহাতে বঞ্চেন 2 জন। উর্মিলার সহিত তথা রহেন লক্ষণ, মান্ডবীর সহিত ভরত বিচক্ষণ। শ্রুত কীর্তি সহিত আছে 70 ঘন, এই রূপে বাসর বঞ্চিল 4 জন। সানন্দ হইল সব মিথিলা ভুবন, রামকে দেখিতে যায় যত নারীগণ। গদ জন্মাইল ধর্মান্ধ তনয়, তার পুত্র হইল মরুত মহাশয়। অনারণ্য তার বেটা জানে সর্বজন, তাহাকে মারিয়া গেল লঙ্কার রাবণ। তাহারও হইল পুত্র বাহুনী পোবর, শিবভক্ত নাম তার হইল সগর। অসমঞ্জ নামে তার হইল নন্দন, তার বেটা অংশুমান ধর্মপরায়ণ। অংশুমান রাজা রাজ্য করিলা কৌতুকে। এই যে পড়াগুলো পড়েছি না, এই নামগুলো পড়ছি, প্রতিটা পড়া আমি আগে পড়ে এসেছি। আপনারা একটু কষ্ট করে পালাগুলো শুনে নেবেন, দেখবেন এনাদের জীবন কাহিনী সেখানে পড়া হয়ে গিয়েছে, সেগুলো আপনারা পেয়ে যাবেন। অংশুমান ও রাজা রাজ্য করিলা কৌতুকে, মরিল তাহার বংশ আর নাহি থাকে। আর কেউ থাকলো না, বংশ একদম নিবংশ হয়ে গেল। যখন এর কাহিনী আছে, কাহিনীগুলো এখন বলতে গেলে না পালাটা অনেক বড় হয়ে যাবে। সগর রাজা যখন 1000 পুত্র, সগর রাজা সেই কি বলবো, অনেক বড় হয়ে যাবে পালাটা বলতে গেলে, আপনারা একটু পড়ে নেবেন ওটা গিয়ে। এই হলো সগর রাজা। এই একজন যে সগর রাজার যে রামের সাথে দেখা, রামচন্দ্রের সাথে দেখা করতে আসবে না সীতা উদ্ধারের সময়, হ্যাঁ, সগর ওই হলো সেই বংশের মধ্যেই একজন। এই একজনই রয়েছে পৃথিবীতে, আর সব এই গঙ্গাকে ভগীরথ নিয়ে আসাতে সব উদ্ধার হয়ে গিয়েছে। ভগীরথ গঙ্গাকে নিয়ে এসেছে, এই পর্যন্ত আসছি এখন। মরিল তাহার বংশ আর নাহি থাকে, ভগীরথ তার বেটা অযোধ্যা নগরে। গঙ্গানি উদ্ধারিল দেবদৈত্য নরে। এবার যদি আপনারা প্রশ্ন করেন যে আর যদি বংশে না থাকে তাহলে রাম কি করে জন্ম হলো সেই বংশে, তাই না? এই হলো সেই, এই উনি যখন মারা গেলেন, এই কাহিনীটাও পড়ে এসেছি আগে, তার 2 নারী ছিল, শিবের আশীর্বাদে 2 নারী থেকে এই ভগীরথের ভগ্ন হয়ে দেহটা তৈরি হয়েছিল বলে তার নাম হয়েছিল ভগীরথ। হ্যাঁ, কাহিনীটা আগে সুন্দর করে পড়া আছে, বোঝানো আছে, একটু দেখে নেবেন। এই পাল্লাটা তো বড়, পেরে উঠবো না। ভগীরথ তার বেটা অযোধ্যা নগরে, গঙ্গা আনি উদ্ধারিল দেবদৈত্য নরে। এই গঙ্গা পৃথিবীতে ছিল না, এই ভগীরথ সাধনা করে 60,000 বছর সাধনা করে তবে গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছে। তার আগেও ওনারা সব সাধনা করেছেন, সাধনা করতে করতেই সবাই মারা গেছে রাজারা, সগর রাজার থেকে। বিতপত নামে তারও হইল নন্দন, বিকর্ণ তাহার পুত্র অযোধ্যা ভুবন। তাহারও হইল বেটা সর্বগুণবান,
দিলীপ তাহারও বেটা জানে সর্বজন। দিলীপের সুত রঘু, মানে দিলীপ হলো অজয় রঘুর পিতা। হ্যাঁ, রঘুর পিতা মানে দশরথ রাজার পিতা, তার পিতা তার পিতা। দিলীপের সুত রঘু বড় বলবান, রঘুবংশ বলি যারো বংশেতে আখ্যান। এই সূর্য বংশে এই রঘুবংশ নাম হলো কেন? রঘু নামে দিলীপ রাজার যে পুত্র ছিল রঘু, সে ইন্দ্রকে বেঁধে এনে রেখেছিল এই অযোধ্যা নগরে। তারপরে সেই ব্রহ্মা এসে অযোধ্যা নগর থেকে ইন্দ্রকে ছাড়িয়ে নিয়ে যায়, তখন এই রঘুর জন্য রঘুবংশ নাম দেওয়া হয়। রঘুরও তনয়জ পিতারও সমান। এই রঘু রাজার পুত্র হলো অজয় রাজা, মানে দশরথের পিতা, আর রঘু হলো দশরথের ঠাকুর দাদা, আর ঠাকুর দাদার বাবা হলো দিলীপ। রঘুরও তনয়জ পিতারও সমান, তার পুত্র দশরথ দেখো বিদ্যমান। আর তার পুত্র দশরথই দেখো দাঁড়িয়ে রয়েছে। আমরা বলি কি হতে পারে, কখনো হতে পারে? আমরা কি আমাদের বংশ বলতে পারবো? হতে পারে না। আমাদেরও তো গোড়াতে এইরকম বংশ 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 হতে হতেই আমরা এই পর্যন্ত এসেছি। তো এইরকম এই বংশগুলো যেহেতু ওনারা নামি দামি, আর সে রামায়ণ এগুলো ধর্মকথা, তাই এইখানে কাহিনীগুলো সব রয়েছে। আমরা একটা ছোটোখাটো মানুষ, আমরা কি ধরে রাখবো? আমরা হয়তো খুব জোর 14 পুরুষের নাম ধরে রাখবো। দশরথ রাজা সহ্য বীর্য গুণধাম, তার জ্যেষ্ঠ পুত্র এইও ধার্মিক শ্রীরাম। আর তার জ্যেষ্ঠ পুত্র ইয়ে দেখো চোখের সামনাতে ধার্মিক শ্রীরাম। তাহলে আজকের পালাটা আমি এখানেই শেষ করি। একটা পালাই কিন্তু আমি এবার 3 পার্টে পড়লাম। প্রথম পালা দিয়ে দিয়েছি, প্রথম পার্ট, এবার দ্বিতীয় পার্ট, পরে পড়বো তৃতীয় পার্ট। তাহলে আজকের ভিডিওটা এখানেই রাখি বন্ধুরা। ততটা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমিও ঘেমে অস্থির হয়ে যাচ্ছি, কারণ ফ্যান ট্যান বন্ধ রাখতে হয় টাইমটাতে, শব্দ চলে আসে। আর আজকে দেখো রাতেই পড়তে বসেছি বাচ্চাদের জন্যে। রাতে খুব অসুবিধা হয় পড়তে, চোখে ঠিক মতো দেখতে পাই না। দিনে হলে একটু ভালো হয়, আলো পাই, কিন্তু বাচ্চাদের সেই নানা দিকে শব্দ পেতে হয়। তো যাই হোক, আজকে পালাটা এখানেই রাখি। ততটা আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আবার তোমাদের পরের পালাতে আবার তোমাদের সাথে দেখা হবে। চলো, আজকের মতো গুড নাইট।